বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। বাংলাদেশে হিন্দু নির্যাতন রোধ করতে আবার পথে নামছে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর মানবাধিকার লঙ্ঘন এই বিষয়ক সিম্পোজিয়ামের আয়োজন কলকাতার বেসরকারি হোটেলে। গত 4 মাস ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর 2024 সালে আগস্ট মাস থেকে রাজনৈতিক ক্ষমতা পরিদর্শনের পর থেকেই নানা রকম মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে বাংলাদেশের উগ্রপন্থীরা। এই ব্যাপারে আলোচনা সভায় আলোচনা হয় অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সময়। সম্প্রদায় নেতাদের নির্যাতন, বিশেষ করে হিন্দু ধর্মীয় নেতাদের নির্বিচারে আটক, মিথ্যা অভিযোগের সম্মুখীন হচ্ছে, যা সম্প্রদায়ের আধ্যাত্মিক ও নৈতিক নেতৃত্বকে ক্ষুণ্ণ করছে। বাংলাদেশি কর্তৃপক্ষের বিষয়গুলিকে সমাধানের নিষ্ক্রিয়তার সংকট আরও বাড়িয়ে তুলেছে। এই বিষয়ে ক্রিয়াগুলি মানবাধিকার ও সার্বজনীন ঘোষণাপত্র, নাগরিক রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির অধীনে বাংলাদেশের বাধ্যবাধকতা লঙ্ঘন করছে। বাংলাদেশে হিন্দুদের আরও লঙ্ঘন ও নিরাপত্তা মর্যাদা অধিকার রক্ষার বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানালো অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। এ বিষয়ে বাংলাদেশের হিন্দু নির্যাতনের মদতদাতা অন্তর্বর্তী সরকারের কর্ণধার মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তারের চ্যালেঞ্জ জানালেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের কর্ণধার জয়দীপ মুখার্জি। প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যদি আমাকে নির্দেশ দেয় তাহলে আমি করবো, আদারওয়াইজ আমি করতে পারবো না। এখন সেক্রেটারি আর প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন ওই সময়। আমি বললাম ওদেরকে পারমিশন দেন না, আপনি নিজে করেন। ওনারা দুজনেই মুসলমান, কিন্তু ব্যাপারটা উনি করবেন না। বলে যে না, এই সমস্ত মামলা আমি করতে পারবো না। তাইলে উনাকেও পারমিশন দিচ্ছেন না আপনারা। একজন লয়ার প্রেজেন্ট করেছি যার বিরুদ্ধে কেস নেয়, বলে যে না উনিও করতে পারবে না। আমি গেলাম, আমার বলে কি মানে পিছন দিক থেকে একটু ধাক্কা দিয়েছে সামান্য, আর অ্যাসল্ট ওইভাবে করেছে, ভার্বেল অ্যাসল্ট করতেছে, এই মালামালের বাচ্চা, এইটা সেটা বিভিন্ন রকমের কথা। আমি কিন্তু আপনারা জানেন সবাই আশীর্বাদ পেয়েছি, এই কারণে 30 বছর সংগ্রাম করেছি, মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্য। 71 সালে আমি কি পিছপা হতে পারবো না? আমার স্বাধীনতাটা আমি অর্জন করেছি। এর মধ্যে আমরা শত্রু হয়ে গেলাম। আরো বানিয়েছিল শত্রু, আপনারা দেখেন এনিমি প্রপার্টি অ্যাক্ট বলে একটা 10, 15, 20 বছর 20 বছর বসে থাকলাম, এখন আর রিভিজ হয়নি। তারপরে হিউম্যান রাইটস কমিশন, মানে কোনো অধিকার নাই হিউম্যান রাইটস কমিশনের। হিউম্যান রাইটস কমিশন আমার ব্যক্তিগত সম্পত্তি উদ্ধার করতে গিয়ে মেম্বার অফ পার্লিয়ামেন্ট, আমি নাম ধরে বলতে পারি, মেম্বার অফ পার্লিয়ামেন্ট আমাকে বলে আপনি এই জমিতে হাত দেবেন না, এটা আমার জমি। অথচ তার কোনো রেকর্ড নাই, কিছু নাই। আমি জমি কিনে নিই, আমার ব্যক্তিগত জমি আমি কিনে নিয়েছি একজনের কাছ থেকে, আমার সব রেকর্ডপত্র সব ঠিক আছে, কিন্তু গুন্ডা লাগিয়ে দিয়েছে যাতে করে আমি ভিতরে ঢুকতে না পারি। এরকম শুধু আমার নয়, there are so many people who are suffering a lot for the protection of the rights of the minority community in Bangladesh. In spite of that, আমি সিদ্ধান্ত নিয়েছি চিন্ময় প্রভুর কেস আমি করবই, এটা আমি আগেও বলেছি। কিন্তু আমরা মানবাধিকার করি, আমার মানবাধিকার রক্ষার জন্য আমি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমার নাই। আমি আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টিও না। আমি মানবাধিকার করি আজকে প্রায় 31 ইয়ার্স হয়ে গেল। আমার সব ডকুমেন্ট জাতিসংঘেও জমা আছে। আমি এমনি ছাড়বো না বলেছি, আমি কষ্ট করেছি দেশের জন্য। এই ফ্রিডমটা যে হয়েছে সারা বাংলাদেশের, যে আজকে এই যে আমরা যে স্বাধীনতা পেয়েছি, ভারত সাহায্য করেছে। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ডিউ টু মাই অর আওয়ার রিলিজিয়াস ফেথ, আমরা কি এইভাবে সারা পৃথিবীতে এইভাবে এথনিক ক্লিনজিং এর মাধ্যমে আমরা কি একেবারে চলে যেতে হবে? এইবার যেহেতু চিন্ময় প্রভু জেগেছে, অত্যন্ত সহজ সরল লোক, তার জন্য আইনি লড়াই করুন। আজকে যদি আপনার কোনো জীবনহানি হয় বা আপনাকে যদি কেউ মারবার চেষ্টা করে বা আপনাকে যদি কেউ ক্ষয়ক্ষতি করবার চেষ্টা করে, তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে দায়ী থাকবে ইউনূস এবং জামাত, জেহাদিরা এবং লস্করিরা, যারা বাংলাদেশকে আজকে সোনার বাংলাকে তছনছ করে দিয়েছে। এই জেহাদিরা এবং এই জেহাদিদের মদতদাতা হচ্ছে ইউনূস গভর্নমেন্ট, তারা যেন দায়ী থাকবে। যদিও আমরা আশাবাদী রাষ্ট্রসংঘের রক্ষা কবচ থাকার জন্য মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তিনি চিন্ময় প্রভুকে আইনি সাহায্য দিতে পারবেন, এবং আমরা আশাবাদী আগামী 20 জানুয়ারির পর বাংলাদেশের চিত্র বদলে যাবে এবং আগামী 6 মাসের মধ্যে ইউনূস উইল বি অ্যারেস্টেড এবং ইউনূসকে কোমরে দড়ি পড়বে। লিখে রেখে দিই।
মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে, সেটা কিডন্যাপিং করে সেগুলোকে উদ্ধার করেছে। মানুষের কথা বলিনি। তাহলে সর্বশেষ যে মানুষটা একেবারে সৎ, আপনি সর্বশেষ তোমাকে সামনে আনছি না আমি। ধন্যবাদ। বাংলাদেশের এর আগে 70-এর যে ঘটনাটা ঘটেছিল ওটা সৈন্য উইথড্র করে না, এটা কি ভুল ঘটনা ছিল যার জন্য আজকে এই পরিস্থিতি? ভারতের সৈন্য 1971 সালে সৈন্য উইথড্র করাটা ভারতবর্ষ তো কোনো যুদ্ধ কারোর সাথে করে না, ভারতবর্ষ সবসময় সাহায্য করে। তো সেই মুহূর্তে পরিস্থিতি সেরকম ছিল বলে সৈন্য উইথড্র হয়েছিল। কিন্তু আজকে যদি সিদ্ধান্তটা যদি থাকতো তাহলে আমার মনে হয় শেখ হাসিনা গভর্নমেন্টের আরও প্রোটেকশনটা দেওয়াটা আমাদের আরও চোখে চোখে রাখা উচিত ছিল। এবং সেকেন্ড হচ্ছে হাসিনারও উচিত ছিল ভারতের উপরে অনেক বেশি নির্ভরশীল হওয়া, কারণ তার ভরসত্ব এত বেশি ছিল যে তার জন্য আজকে যদি হাসিনাকে রেস্কিউ না ইন্ডিয়া করতো তাহলে হাসিনারও পরিণতি তার বাবার মতন হতো। এবং সেই জন্য আমরা মনে করছি যে অবিলম্বে ভারতবর্ষের সমস্ত নাগরিকরা, বাংলাদেশের মাইনরিটিরা, বিশেষত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের এই অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় না। যারা পশ্চিমবাংলার জনবিন্যাসে কি কোনো প্রভাব পড়বে? অনেকে একটা আশঙ্কা করছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা শরণার্থীরা পুনরায় যদি সিএ আছে, এনআরসি আছে, সিএ এনআরসি কার্যকরী করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তাহলে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এখনো অবধি বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট? কেন্দ্রীয় সরকার তো এখনো মুখই খোলেনি, কেন্দ্রীয় সরকারকে মুখ খোলা উচিত। এই ব্যাপারে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম আমরা আশা করবো কেন্দ্রীয় সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতন আরও স্টেপ নিয়ে এগিয়ে যাবে। ইন্দিরা গান্ধী যে 1971 সালে যে স্টেপ নিয়েছিল সেই স্টেপেরই পুনরাবৃত্তি ভারত সরকার করবে। এবং ভারত সরকার আশা করব মানে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করবার জন্য তারা যেন ভারত সরকার সচেষ্ট হয়, এবং আমি মনে করি সচেষ্ট আছে। ওকালতনামা জমা দিতে না দেওয়া হচ্ছে এবং অবশ্যই আন্তর্জাতিকভাবে চাপ দেওয়ার ব্যবস্থা আছে। যদি বাংলাদেশ কোর্ট যদি চিন্ময় প্রভুর মামলা ঠিকভাবে শুনানি না করে তাহলে কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস যেটা আছে সেটা থেকে ব্যবস্থা আছে। এবং অলরেডি তো ইউএনওর কাছে চিঠি গেছে। বাংলাদেশের ঘটনা সারা পৃথিবীর কাছে জানা আছে। বাংলাদেশ কোথাও ইউনুস কোথাও মুখ লুকিয়ে বাঁচতে পারবেন না। দেখুন, নোবেল পেয়েছেন এবং তার জন্য অনেকেই তাকে চিঠি দিয়েছে নোবেল কমিটিকে যাতে ইউনেস্কোর নোবেল ফিরিয়ে নেওয়া হয়। এবার সেটা যে একটা দুরাচারী, অত্যাচারী, ফ্যাসিস্ট এইরকম একটা লোককে, নরখাদক যে লোকটা এত মানুষের জেনোসাইড করলো, যে একটা হিন্দু কমিউনিটি, বৌদ্ধ কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটিকে মারধর করলো, তাদের হত্যা করলো, গণহত্যা করলো, সেই গণহত্যাকারীর কাছে নোবেল ডাকা যাবে কিনা, তাহলে নোবেলের পবিত্রতা বজায় থাকবে কিনা সন্দেহ রয়েছে। আমি মুক্তিযোদ্ধা, আমি তো সব দেখেছি তারা বেইমানি করলো আমাদের সঙ্গে। এটাই তো সৈন্য তুলে নেওয়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল ভারতের? আমি বলবো না এটা পলিটিক্যাল একটা, আমি বলবো না ভালো হয়েছে না খারাপ হয়েছে। দীর্ঘ সময় রাজাকাররা স্লিপিং সেল থেকে আস্তে আস্তে মেজর রোল নিয়ে নিল, এখন তো আরো বেশি হচ্ছে, তার বেশি হচ্ছে। এটা থামার সম্ভাবনা কিছু আছে? আমি এটিএম থেকে আসছি বাংলা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি।
জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.